সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল হক এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে আজকে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত এবং স্বনামধন্য একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ, সব মিলিয়ে বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সেটি হলো ইরান ইসরায়েল যুদ্ধ, আমাদের শিক্ষা। আমরা যুদ্ধ এখনো শেষ হয়েছে বলে আমরা মনে করছি না, হয়তোবা সাময়িকভাবে স্থগিত হয়েছে। কিন্তু এই যে যুদ্ধ, এই যুদ্ধে ইরানের কাছে বিশ্ব শক্তি শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হলো সেই বিষয়ে আলোচনা করব। একই সাথে এই যুদ্ধ আমাদের ক্ষেত্রেও হতে পারে। আমাদের এ থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করেছি কিংবা করব, সেটা নিয়ে আজকে শ্রদ্ধেয় স্যারের সাথে আলোচনা করব। তিনি একজন বিশিষ্ট যুদ্ধবিদ্যা বিশ্লেষকও বটে। শ্রদ্ধেয় স্যার, ফ্লোর ইজ ইয়ার্স। জি, না দেখুন, আমরা প্রথমবার স্বাধীন হলাম 1947 সালের 14 আগস্ট। পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। তারপর 23টি বছর কেটে গেল এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য পাকিস্তানটা ভেঙে গেল। তো এই যে 47 বা দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী যে সময়, মানে 1945 সালে পরবর্তী যে সময়, এই সময় কিন্তু বিশ্বের অনেক দেশ উপনিবেশবাদের বন্ধন থেকে মুক্ত হয়েছে। তার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়া অন্যতম। এছাড়া এশিয়া আফ্রিকার অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু এই স্বাধীনতা অর্জনের পর, উপনিবেশবাদ থেকে মুক্ত হওয়ার পর দেখা গেল স্বাধীনতাটা অসম্পূর্ণ। কারণ আরেকটা নতুনভাবে, নতুন ধরনে উপনিবেশবাদ আমাদের উপরে চেপে বসলো। এটা হচ্ছে নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম। তারপরে আমরা আরও একটা জিনিস দেখলাম আমাদের অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যে এই বিশ্বের, তৃতীয় বিশ্বের নতুন দেশগুলো, সর্বস্বাধীন দেশগুলো, তারা আবারও সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। দৃষ্টান্তস্বরূপ বলতে পারি যে প্রেসিডেন্ট নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করলেন, সুয়েজ খালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ, মানুষের সৃষ্ট। 1864 সালে এটা খনন করা হয়েছিল। কিন্তু এটা ইজিপ্টের টেরিটরি হওয়া সত্ত্বেও এটা নিয়ন্ত্রণ করত কিন্তু ব্রিটিশরা, ফ্রেঞ্চরা। এবং এটার থেকে যে প্রচুর রেভিনিউ আসতো, রাজস্ব আসতো, সেইটা তারা ভোগ করত। তাছাড়া এই জলপথটা, সুয়েজ ক্যানেলটা স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলপথে ইউরোপ থেকে এশিয়ায় আসার জন্য সংক্ষিপ্ত রাস্তা হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই খালটা যখন 56 সালে কর্নেল নাসের, জামাল আব্দুল নাসের জাতীয়করণ করলেন, তখন 3টা শক্তি আপনার মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এগুলোর মধ্যে রয়েছে ইউকে অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। হ্যাঁ, এবং এই যুদ্ধ বেশ কিছুদিন চলেছে। শেষ পর্যন্ত একটা সমঝোতা হয়েছে এবং সমঝোতার মাধ্যমে সুয়েজ খালের কর্তৃত্ব ইজিপ্ট পেয়েছে। এরপর থেকে যদি আমরা শুরু করি, আমরা দেখি ভিয়েতনাম একটানা যুদ্ধ করেছে, লাওস একটানা যুদ্ধ করেছে, ক্যাম্বোডিয়া একটানা যুদ্ধ করেছে, কোরিয়াতে যুদ্ধ হয়েছে। তারপরে আরও সাম্প্রতিককালে লিবিয়া গাদ্দাফিকে অপসারণ করে সেখানে পশ্চিমা শক্তি তাদের তেল সম্পদ আত্মস্থ করেছে। এবং শুধু তাই না, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তান, সেখানে
মৌলবাদীদেরকে দমনের নামে দেশটাকে বহুদিন ধরে, তথাকথিত মৌলবাদী, হ্যাঁ তথাকথিত মৌলবাদী, বহুদিন ধরে সেখানে তারা বোমা বর্ষণ করেছে, সামরিক অভিযান চালিয়েছে, বহু মানুষকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেশটা তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত আমেরিকার মতো পরাশক্তি তাদের সঙ্গে একটা সমঝোতার চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে, এবং চুক্তিটা হয়েছে আপনার এটা হচ্ছে কাতারে। কাতার। মজার ব্যাপার হচ্ছে কাতার একটা অদ্ভুত রাজতন্ত্র, কিন্তু রাজতন্ত্র হলেও সেখানে তাদের একটা মিডিয়া আছে, খুব পাওয়ারফুল একটা মিডিয়া, আল জাজিরা। আল জাজিরা। জাজিরা মানে হচ্ছে উপদ্বীপ আরবি ভাষায়। জাজিরা নামে এটা আছে, এবং সেখানে দেখা যায় পৃথিবীর যে সমস্ত সংঘাত, সংঘর্ষ, গোলযোগ, যুদ্ধ বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অচলাবস্থা, এগুলো নিয়ে তারা মোটামুটি আমার দৃষ্টিতে মনে হয় তারা ইন্ডিপেন্ডেন্টভাবে রিপোর্টিং করে, অ্যানালাইসিস এবং নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট সেই জন্য বললাম। এবং তাদের বিশ্লেষণ আপনার বিবিসি, সিএনএন এগুলোর থেকে একটু ভিন্ন হয়। জি স্যার। আবার মজার ব্যাপার হচ্ছে কাতারে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার। জি স্যার। আবার এই কাতার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাঝখানে থেকে একটা মধ্যস্থতার ভূমিকা পালন করে। তো এবার ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের যে পরিসমাপ্তি ঘটলো, সেটা মজার ব্যাপার হচ্ছে সেখানেও কাতারের কিন্তু একটা ভূমিকা আছে, এবং কাতারে যে একটা আবার মার্কিন ঘাঁটি আছে, সেই ঘাঁটির উপরেও আপনার ইরান বাধ্য হয়েছে একটা কি বল মিসাইল আক্রমণ করতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্দেশে আপনার ইরানের যে পারমাণবিক যে সমস্ত গবেষণার এবং যে ঘাঁটিগুলো ছিল, যেগুলো ছিল, সেগুলির উপর আক্রমণ চালানো হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একের পর এক যুদ্ধ দেখছি, এবং এই যুদ্ধগুলো এক একটা দেশকে কেন্দ্র করে। জি। আমরা কেউ বলতে পারি না আগামী দিন বাংলাদেশও এরকম একটা অবস্থার মধ্যে পড়বে। আচ্ছা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগ রাজতন্ত্র দ্বারা শাসিত, এবং এই রাজতন্ত্র জনগণকে ভয় পায় বলেই এরা পশ্চিমা শক্তির সঙ্গে একটা বিশেষ সম্পর্ক, বিশেষ আঁতাত তারা বজায় রাখে, এবং এই বজায় রাখার জন্য তাদেরকে প্রচুর মূল্য দিতে হয়, বিশেষ করে তাদের তেল সম্পদ তাদের হাতে তুলে দিতে হয়। শুধু তাই না, প্রয়োজন না থাকা সত্ত্বেও সৌদি আরব বাধ্য হয় বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে। অতি সাম্প্রতিককালে কিছু মধ্যপ্রাচ্যের রাষ্ট্র তাদের কাছ থেকে অস্ত্র কেনার চুক্তি করেছে, এবং সেটা বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি। এই অবস্থায় মুসলিম বিশ্বের যে একটা ঐক্য ছিল বা একটা ঐক্য চেতনা ছিল, যেটাকে বলে উম্মার চেতনা, এই উম্মার চেতনাটা কিন্তু এখন আর সেইভাবে আমরা লক্ষ্য করি না। এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। অতীতে মুসলিম রাষ্ট্রগুলোর হাতে সেই রকম সমরাস্ত্র, সামরিক বাহিনী বা অন্যান্য দিক থেকে যোগ্য নাগরিক সেভাবে না থাকলেও এত বছর পর প্রায় প্রত্যেকটা দেশই এই ব্যাপারে অনেক দূর এগিয়েছে। সেইখানে যদি এই রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে, এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে, তাহলে বিশ্ব রাজনীতিতে কিন্তু তারা মোড় ফিরিয়ে দিতে পারে। যে এবং দেখা যাবে যে যেটা আমরা দেখেছি 90-এর দশকের পর, 90-এর পর 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। তখন ওই সময় সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, কমিউনিস্ট পার্টি যখন সোভিয়েত ইউনিয়নকে শাসন করত, তখন পৃথিবীটা ছিল বাইপোলার ওয়ার্ল্ড। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ধস নামার পর তাদের অর্থনীতির অবস্থা এত খারাপ হয়ে গেল যে তাদের জিডিপি 50% কমে গেল। আচ্ছা, তো এইটা সোভিয়েত জনগণের জন্য খুব একটা দুর্যোগময় অবস্থা ছিল। যাই হোক, কিন্তু তাদের প্রচুর সম্পদ আছে, এবং তাদের যেটাকে বলে জনসম্পদ, হিউম্যান রিসোর্স, সেটাও বেশ মানসম্পন্ন, যে কারণে এই বিপর্যয়কর অবস্থার থেকে ধীরে ধীরে আবার
এটা বর্তমানে এটা রাশিয়া নামে পরিচিত, এবং সোভিয়েত ইউনিয়ন থেকে বেশ কতগুলি রাষ্ট্র আলাদা হয়ে গেছে এবং নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে। এখন ওই সময়টায় যখন বাইপোলার ওয়ার্ল্ড থেকে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেল, ইউনিপোলার মানে একমাত্র আমেরিকা একচ্ছত্র আধিপত্য, এইটার নাম হলো প্যাক্স আমেরিকানা। প্যাক্স আমেরিকানা, এক সময় ছিল প্যাক্স ব্রিটানিকা, সে এখন তখন হলো প্যাক্স আমেরিকানা। এবং তখন স্যামুয়েল হান্টিংটন নামে একজন খুব নামকরা আমেরিকান স্কলার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, উনি একটা বই লিখলেন। বইটা লেখার আগে একটা আর্টিকেল হিসাবে লিখেছিলেন, জি স্যার, সেটা ফরেন অ্যাফেয়ার্স বলে একটা খুব মূল্যবান জার্নাল আছে, সেখানে উনি লিখেছেন। তিনি পরবর্তীকালের বিশ্বের অবস্থা চেহারা কি হবে সেই সম্পর্কে ওই বইতে বিশ্লেষণ করেছেন, প্রেডিকশন করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। এবং তিনি বলেছেন যে 90 পরবর্তী বিশ্ব হবে শেষ পর্যন্ত দুইটা শক্তির মধ্যে, দুইটা সভ্যতার মধ্যে দ্বন্দ্ব। একদিকে পশ্চিমা সভ্যতা, আর অন্যদিকে বলছে ইসলাম এবং পীত সভ্যতা, অর্থাৎ ইয়েলো সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশনের কথা বলছে। এখন আমরা যদি গত 25 বছর বা গত 35 বছর পেছনের দিকে তাকাই, তাইলে যে জিনিসটা দেখব, আমেরিকা এক্স্যাক্টলি হান্টিংটন যেই প্রেসক্রিপশনে বিশ্লেষণটা দিয়েছে, যেই প্রেসক্রিপশন দিয়েছে, সেটা অনুযায়ী কিন্তু তার ফরেন পলিসি, তার ওয়ার পলিসি, তার সমস্ত নীতি, রাষ্ট্রীয় নীতি, সেগুলো সেভাবে তারা মোল্ড করছে। এবং যখন আফগানিস্তানে আপনার কি বলে ওসামা বিন লাদেন আসলেন এবং তাকে খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের উপর প্রচুর বোমা বর্ষণ করা হলো এবং আফগানিস্তানকে তছনছ করে দেওয়া হলো। মোল্লা ওমরকে খুঁজতে গিয়ে যেখানে সেখানে তারা বোমা বর্ষণ করেছে। তো এই যুদ্ধটার নাম তারা দিল যে এটা হচ্ছে আপনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ। শুধু তাই না, আমেরিকা নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, কিন্তু এই বুশ জুনিয়র এই যুদ্ধটাকে বলল যে এটা হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরর, এবং এটাকে তারা বলল যে নতুন ধরনের যেটা একসময় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে হয়েছিল সেই রকম একটা যুদ্ধ, ক্রুসেড বলেছে। তো এই ক্রুসেড যখন শব্দটা ব্যবহার করলো, সেটা একটা ধর্মযুদ্ধতে পরিণত করলো। হ্যাঁ, এখন সমস্যাটা হলো আমাদের মতো দেশ থেকে কেউ যদি ধর্মের কথা বলে বা ইসলামের কথা বলে বা অন্য কোনো ধর্মের কথা বলে, বিশেষ করে ইসলামের কথা বলে, তখন তারা বলে এটা হচ্ছে ফান্ডামেন্টালিজম, এটা হচ্ছে ব্যাকওয়ার্ডনেসের প্রতীক, এটা প্রোগ্রেসের বিরুদ্ধে যায়, প্রগতির বিরুদ্ধে যায়, এবং এটা হচ্ছে প্রতিক্রিয়াশীল। কিন্তু তারা যখন ক্রুসেড মত শব্দটা উচ্চারণ করে, তারা যখন এই যুদ্ধটাকে এক ধরনের ধর্মীয় যুদ্ধ হিসাবে তুলে ধরে, তখন প্রোগ্রেসিভ। শ্রদ্ধা স্যার, আপনি বলছিলেন বিশ্ব সভ্যতার কথা, থেকে শুরু হলো এবং কোথায় এসে ঠেকেছে, এরপর কি স্যার আমাদের? এর মাঝখানে আরো একটু দুই একটা কথা বলতে হয় আঞ্চলিক যুদ্ধগুলো সম্পর্কে। আপনার 1958-এ তখনও কিন্তু এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, যখন ইরাকে রাজতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হয় এবং ব্রিগেডিয়ার আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সেই অভ্যুত্থানটা হয়। তখন জর্ডানের বাদশাহ পালিয়ে গেছিলেন এবং লেবাননেও একটা মানে অশান্তি দেখা দিয়েছিল। তো এই সবগুলো ঘটনা আমাদের সামনে আছে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালালো। আমি ইরাকে গিয়েছি 1998 সাল, তখন সাদ্দাম হোসেন ক্ষমতায়, কিন্তু আমেরিকার স্যাংশন চলছে। তখন আমি ইরাকের জনগণের মধ্যে অদ্ভুত এবং অপূর্ব মার্কিন বিরোধী একটা জাতীয়তাবাদী চেতনা লক্ষ্য করেছি। আমি যেই ট্যাক্সি ড্রাইভারের কে নিয়ে ইমাম হোসেনের মাজারে জিয়ারত করতে গেলাম, সেই ট্যাক্সি যাওয়ার পথে যেতে যেতে যেসব কথা বলল, তা থেকে আমি বুঝতে পারলাম ইরানের সাধারণ জনগণ কত সচেতন এবং দেশকে তারা কত ভালোবাসে। তো এরকম একটা সুন্দর দেশ, এবং ইরাকি যে স্কলার যারা বাগদাদ বিশ্ববিদ্যালয়ের, তাদের সঙ্গে আমার কথা হয়েছে
এবং এরা রাষ্ট্রীয় খরচে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি করে এসছে এবং সেখানে মোটামুটি সায়েন্টিফিক রিসার্চ ইত্যাদির একটা বিরাট ঐতিহ্য সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে খেলাফতের আমলে মানে যখন হারুনুর রশিদ এরা ছিলেন তখন বাগদাদে একটা রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল, রাইট স্যার। সেটার নাম হচ্ছে বাইতুল হিকমা, বাইতুল হিকমা, লার্জেস্ট লাইব্রেরি অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেটা হচ্ছে হাউস অফ নলেজ। হাউস অফ নলেজ। সেটাকেই আবার সাদ্দাম হোসেন রিভাইভ করেছে এবং সেখানে স্কলারদেরকে বসিয়েছে এবং নানা বিষয়ে গবেষণা, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র পরিচালনায় তার কি করা উচিত সেই পরামর্শ বাইতুল হিকমা থেকে আসতো, স্কলাররা সেখানে করতেন। তো সেখানে যিনি প্রধান ছিলেন হামাদি নামে এক ব্যক্তি, তিনি খুবই পণ্ডিত এবং বিশ্বের গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স কীভাবে এগোচ্ছে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। তো এই সুন্দর একটা দেশ ইরাক, এইটাকে ধ্বংস করা ফেলা। অজুহাত কি? ইরাকের কাছে, সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে এবং এই অজুহাত দিয়ে পুরা দেশটাকে ধ্বংস করা হলো, ধ্বংসস্তূপে পরিণত করা হলো, সেখানে গৃহযুদ্ধ ঘটানো হলো, নানান রকম ঘটনা ঘটানো। তাইলে আমরা যেটা দেখছি যে এরা মানে ভাঙতে জানে, গড়তে জানে না, সৃষ্টি করতে জানে না এবং তারা তাদের নিজের দেশে অনেক কিছু তারা গড়েছে, কিন্তু অন্যের দেশে এসে তারা গড়ার কাজটা না করে ভাঙা এবং ধ্বংসের কাজটা করে, ধ্বংসলীলা চালায়। যাই হোক, এবারকার যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হলো, এই যুদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে এবং এরকম একটা যুদ্ধ যে হবে সেই ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ ছিল না। কারণ ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইসলামিক প্রজাতন্ত্র হলো সেখানে বিজ্ঞান এবং জ্ঞানের যে চর্চা, গবেষণা সেটা হয়েছে, সামরিক ক্ষেত্রে যে গবেষণা সেটা হয়েছে এবং সেই দিক থেকে তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল। এবং প্রশ্ন করা হতো, মনে করা হতো ইরান আপনার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে বা অস্ত্র তৈরি করার কাছাকাছি অবস্থান বসেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তাদের উপর নজরদারি চালাতো। ইসরায়েলের লক্ষ্য ছিল দুটা। একটা লক্ষ্য ছিল তার পারমাণবিক যে ক্যাপাবিলিটি যদি কিছু থাকে সেটাকে ধ্বংস করা। দ্বিতীয়ত হচ্ছে এই ক্যাপাসিটি যাদের নেতৃত্বে গড়ে উঠেছিল ইরানের যে বিপ্লবী সরকার, সেই সরকারটাকে, সেই রাষ্ট্র গভর্নমেন্টটাকে চেঞ্জ করা, রিজিম চেঞ্জ। এবং শুধু তাই না, তারা হুমকি দিল যে খামেনিকে হত্যা করবে এবং খামেনি বাধ্য হলেন নিরাপত্তার আশ্রয় নিতে। শুধু তাই না, সেইখানে নামকরা সায়েন্টিস্ট এবং নামকরা সামরিক কর্মকর্তা, এদেরকে বিশাল একটা অংশ এদেরকে হত্যা করা হলো। মজার ব্যাপার কি, এটা কিন্তু বাইরে থেকে বোমা ফেলে করা হয় নাই, এইটা ইরানের ভিতরেই বহুদিন ধরে ইসরায়েলি এজেন্সি মোসাদ কাজ করছিল এবং মোসাদ সেখানে আবার স্থানীয় কিছু লোকজনদেরকেও যুক্ত করেছিল, গোপন ঘাঁটি তৈরি করেছিল। সেই গোপন ঘাঁটির মধ্যে তারা ড্রোন তৈরি করা, অস্ত্র গোলাবারুদ মজুত করা, এগুলি করছিল। এবং এরাই কিন্তু এই যুদ্ধটা শুরু হওয়ার আগে ইরানি সায়েন্টিস্টদেরকে হত্যা করা, সামরিক নেতাদেরকে হত্যা করা, এই কাজটা তারা করেছে। তো এইখান থেকে আমাদের শিখার কি আছে? আমাদের শিখার একটা জিনিসই আছে যে ভিজিলেন্স ইজ দি ইটার্নাল প্রাইস অফ ফ্রিডম। আচ্ছা, আমাদেরকে সদা সর্বদা সজাগ থেকে আমাদের স্বাধীনতাকে পাহারা দিতে হবে। আর যদি আমরা সেই স্বাধীনতাকে পাহারা দিতে না পারি, যদি আমাদের মধ্যে আলস্য দেখা দেয়, শৈথিল্য দেখা দেয়, আমাদের মধ্যে যদি দুর্নীতি দেখা দেয়, আমাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের দেশ অন্যরা দখল করে ফেলেছে এবং আমাদের উপর কর্তৃত্ব স্থাপন করেছে। তো ইরান সাবধান থাকা সত্ত্বেও কিন্তু এই কি বলে শত্রুর অনুপ্রবেশ, যেটা পঞ্চম বাহিনী যেটা প্রবেশ, সেটা রোধ করতে পারে নাই এবং এর ফলে তাকে চরম মূল্য দিতে হয়েছে, অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। তো এখন এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে
সেটা হলো আমাদের বাংলাদেশ কিন্তু এমন একটা রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত প্রায় 3 দিক থেকে। তো তারা যে আমাদের খুব মঙ্গল চায় এটা আমি বলতে পারবো না। এরকম প্রমাণ তো পাইনি স্যার। প্রমাণ তো পাইনি। এখন পুশিন চলছে, সীমান্তে আমাদের নিরীহ নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের নদীর পানি আটকে রাখা হচ্ছে, আমাদের স্থলভূমি বন্দর এগুলি তারা ব্যবহার করতে চায়, কিন্তু কোনো রকম মাসুল দিতে তারা রাজি না। এবং তারা চায় যে তাদের সব কথা আমরা শুনবো, একটা তাদের অনুগত রাষ্ট্র হিসেবে অনুগত ভৃত্যের মতো আমরা আচরণ করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের সরকারগুলো তাদের সঙ্গে বন্ধুত্বের নামে তাদের অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছে। এবং যতদূর সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্ন মিডিয়াতে দেখি, আমার ব্যক্তিগত কোনো তথ্য নাই যে আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে, আমলাতন্ত্র থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এবং এটাকে রোধ করার জন্য যে একটা আর্নেস্টলি একটা চেষ্টা করা, সেটা কিন্তু আমরা করছি না, বরং তাদেরকে জাগা করে দিচ্ছি। এবং এইটা যে কত বিপজ্জনক সেইটাই কিন্তু এইবারকার ইসরায়েল ইরান যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখলাম। দেশের ভেতরে যদি ঘুণ পোকা ঢোকে, ঘুণ পোকা যেমন কাঠের ভিতরে ঢুকে কাঠটাকে একবারে খেয়ে শেষ করে দেয়, ঠিক একইভাবে এই ধরনের অনুপ্রবেশ কিন্তু একটা দেশকে শেষ করে দেয়। আমাদের এখানে সাংস্কৃতিক আগ্রাসন চলছে, আমাদের এখানে পরোক্ষভাবে সামরিক আগ্রাসনও চলছে, আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চলছে, এবং তারা খুব সাকসেসফুলি সুকৌশলে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য একটা বয়ান তৈরি করেছে। সেই বয়ানটা এমন একটা বয়ান যেটা সর্বক্ষেত্রে ভারতীয় আধিপত্য পাকাপোক্ত করার জন্য ব্যবহৃত হয়। এবং এর মধ্যে একটা বড় বয়ান হলো, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি আওয়ামী বুদ্ধিজীবীরা এবং তাদের আশেপাশে আরও যারা ছিল, তারা একটা কথা বলতো যে বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশের তো কোনো শত্রু নাই, তো এইখানে সামরিক বাহিনী রাখার দরকারটাই বা কি, এই ধরনের একটা কথা বলতো। এবং এই সব কথাবার্তা বলে তারা প্রকারান্তরে যে সামরিক বাহিনী আমাদের দেশের জন্য আমাদের মানুষের উপরে একটা করের বোঝা চাপিয়ে দিচ্ছে, খরচ চাপিয়ে দিচ্ছে, এইরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড তারা তৈরি করেছে। ফলে বাংলাদেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে সামরিক বাহিনী নাই। অনেক সময় বলা হতো আপনার যে সুইজারল্যান্ডের কথা, কিন্তু সুইজারল্যান্ডেও ভালো শক্তিশালী সামরিক বাহিনী আছে, সেখানে সামরিক প্রশিক্ষণ কম্পালসারি। আপনার আরেকটা দেশের কথা বলতো, কোস্টারিকার কথা বলতো। তো কোস্টারিকাতে এটা খুবই ভিন্ন এক্সাম্পল, খুবই ক্ষুদ্র একটা রাষ্ট্র, এটা সেন্ট্রাল আমেরিকাতে। এবং এই রাষ্ট্রে আপনার তাদের ন্যাশনাল পুলিশ আছে। তো যাই হোক, তাদেরকেও একটা ওই আমেরিকার আশ্রয়ে থাকতে হয় বলেই তারা সামরিক বাহিনী সেভাবে তৈরি করে। কিন্তু দুনিয়ার যে কোনো সার্বভৌম রাষ্ট্র তারা নিঃসন্দেহে একটা সামরিক বাহিনী তৈরি করবে, রাখবে। তো ইরান আপনার চেষ্টা করেছে তাদের সামরিক বাহিনীকে তৈরি করার জন্য, গড়ে তোলার জন্য। দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি ইন্টেলিজেন্স এত পাওয়ারফুল, আপনার তাদের একজন বিখ্যাত কমান্ডার ছিলেন কাসেম সোলাইমানি, ওনাকে ইরাকে একটা এয়ারপোর্টে একটা টার্গেট করে হত্যা করা হলো। তো এইরকম অবস্থার মধ্যে ইরান চলছে, এবং তার সঙ্গে সঙ্গে ইরানের জনগণের মধ্যে বীতশ্রদ্ধ মনোভাব তৈরি করার জন্য কন্টিনিউয়াস প্রপাগান্ডা চলছে। এবং একটা দেশকে যদি আপনি করায়ত্ত করতে চান, দখল করতে চান, তাইলে সেই দেশের জনগণকে, সেই দেশের সরকার বা সেই দেশের যারা দেশপ্রেমিক যারা সরকার আছে, তাদের সম্পর্কে তাদের মনটাকে বিষিয়ে তুলতে পারলে আগ্রাসনের পথ তৈরি হয়। আর জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, সচেতন থাকে যে আমরা বিদেশি যে কোনো আধিপত্য, যে কোনো হামলা, যে কোনো হস্তক্ষেপ আমরা মোকাবেলা করব, যে কোনো মূল্যে হোক, তাহলে কিন্তু সেই দেশে আপনার আগ্রাসন চালানো সম্ভব হয় না। মওলানা ভাসানী একটা কথা বলতেন, সেটা হচ্ছে জনগণের ঐক্য
আপনার আণবিক বোমার চাইতেও শক্তিশালী। True. আজকে True. বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু কোনো শক্তি আমাদেরকে পদানত করতে করতে পারবে পারবে না, এবং এটাই প্রয়োজন। স্যার। দুর্ভাগ্য আমাদের যে আমরা ডিভাইডেড হয়ে গেছি, ডিভাইডেড হয়ে গেছি এবং একটা বিভক্ত জাতি হয়ে গেছি। অথচ আমরা এক ভাষায় কথা বলি বেশিরভাগ লোক, 99%। আমরা এক ধর্মের অনুসারী 90%। তারপরেও পৃথিবীতে এরকম ধর্মের দিক থেকে, ভাষার দিক থেকে হোমোজেনাস রাষ্ট্র আরটা নাই। কিন্তু তারপরেও আমরা বিভাজিত। কেউ আওয়ামীপন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এই পন্থী, কেউ ওই পন্থী ইত্যাদি। স্বাধীনতার পক্ষ বিপক্ষ। স্বাধীনতার মূল জিনিস হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছে। তো এই বিভাজন খুব ক্ষতিকর। কিন্তু ইরানের যেটা এই এত আক্রমণ, আমেরিকার, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, এইটা সত্ত্বেও যে ইরান যে টিকে গেল, সেইটা নিঃসন্দেহে প্রশংসনীয়, অভিনন্দনযোগ্য, এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং ইসরায়েল অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যে হচ্ছে, আমরা ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন থেকেই আমাদেরকে বলা হয়েছে, আমাদের শিক্ষকরা তারা খুব দেশপ্রেমিক ছিলেন, তারা বলতেন যে ইসরায়েল হচ্ছে দ্য পুলিশম্যান অফ ইউনাইটেড স্টেটস ইন দ্য মিডল ইস্ট। এবং এই কারণে ইসরায়েলকে, ইহুদি লবিকে, জিওনিস্টদেরকে মানে চাঙ্গা রাখার জন্য, তাদের শক্তিশালী রাখার জন্য, আগ্রাসী রাখার জন্য আমেরিকা এবং অন্যান্যদের চেষ্টার অন্ত নাই। এবং আমেরিকাতে জুইশ লবি অত্যন্ত পাওয়ারফুল, এবং তারা প্রভাব বিস্তার করে মার্কিন স্টেট পলিসির উপরে, এবং সেই প্রভাব বিস্তার করার ফলে তারা দেখা যাচ্ছে যে সমস্ত সাহায্য, সহায়তা এবং পলিসি সাপোর্ট, ফরেন পলিসি সাপোর্ট সব কিছু ইসরায়েলের পক্ষে যায়। স্যার, আপনার কাছে ইনশাআল্লাহ অনেক কিছু জানলাম, শিখলাম। স্যার, আবারও একদিন আপনাকে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আজকে বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী এবং যুদ্ধবিদ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। ভবিষ্যতে আমাদের দেশ এবং জাতি, ভবিষ্যৎ গভর্নমেন্ট যদি এর থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে দেশ থাকবে আমাদের চিরদিনের জন্য সার্বভৌম, স্বাধীন সার্বভৌম। আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ চিরদিন রাখার জন্য এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।